স্বাগতম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ে লসাগু এবং গসাগু নির্ণয়, এখানে গুণনীয়ক এবং গুণিতক অধ্যায়টির নাম রয়েছে। তো সেখান থেকে আমরা লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তার ডিটেলস সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা লসাগুর আগে গুণিতক সম্পর্কে জানবো। গুণিতক কি? গুণিতক হচ্ছে কোনো একটি সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়। যেমন আমি 5কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10। এবারে যদি আমি 5কে 3 দিয়ে 4 দিয়ে গুণ করতে থাকি, তো এই যে সংখ্যাগুলো পাচ্ছি এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 5 এর গুণিতক। তো 5 এর গুণিতক গুলো আমরা লিখতে পারি 5, 10, 15, 20, 25, এভাবে অসংখ্য গুণিতক রয়েছে। তো এই গুণিতকগুলো ব্যবহার করে আমরা সাধারণ অর্থাৎ যখন দুইটি সংখ্যা থাকবে তখন দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক বের করতে পারি। সাপোজ এখানে 5 এর কিছু গুণিতক আমরা বের করেছি। একইভাবে যদি আমি 3 এর গুণিতক গুলো বের করি, তো 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 এর গুণিতক হবে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এভাবে অসংখ্য। তো আমরা এই দুইটা সংখ্যার যে গুণিতকগুলো রয়েছে এর ভিতরে দেখতে পাচ্ছি যে 15 সংখ্যাটি দুইটার মধ্যেই কমন রয়েছে। তো আমরা এই 15কেই বলবো এই 3 এবং 5 এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক মানে দুইটি সংখ্যার মধ্যে বা একাধিক সংখ্যার মধ্যে যে গুণিতকগুলো সাধারণ অর্থাৎ কমন রয়েছে সেইগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। এখন আমরা একটি সাধারণ গুণিতক পেয়েছি। এই সাধারণ গুণিতককে যদি আমি একইভাবে 2, 3, 4 দিয়ে গুণ করতে থাকি তাহলে একাধিক সাধারণ গুণিতক পাওয়া যাবে। অর্থাৎ এটা 15 যদি প্রথম সাধারণ গুণিতক হয়ে থাকে তাহলে 15 দুগুণে 30 হবে দ্বিতীয় সাধারণ গুণিতক। এরপর 3 15 45, 4 15 60, এইভাবে অসংখ্য সাধারণ গুণিতকও পাওয়া যাবে। তো আমরা এই সাধারণ গুণিতক থেকে কিভাবে লসাগু নির্ণয় করব? লসাগু এর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা যে সাধারণ গুণিতক গুলো পেয়েছি তার মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতকটি রয়েছে সেটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর লসাগু। তো আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকটিকে বিবেচনা করব। এর আরেকটি পদ্ধতি রয়েছে, অর্থাৎ গুণিতক ছাড়া আমরা যদি অনেক বড় সংখ্যা পাই যে সংখ্যাগুলোর গুণিতক বের করতে গেলে অনেক টাইম লাগতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করে গুণিতকগুলো নির্ণয় করতে পারি। যেমন 24 এবং 36 এই দুটি সংখ্যার লসাগু কত? আমরা এই বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে লসাগু বের করতে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করব। এটাকে ইউক্লিড পদ্ধতি বা ভাগ প্রক্রিয়া বলা হয়। তো আমরা দুইটা সংখ্যার মধ্যেই সাধারণ বা কমন যে সংখ্যাটি রয়েছে আগে সেটি নিব। যেহেতু দুটি সংখ্যার জোড়, তো আমরা এখানে কি করতে পারি 2 দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। তো আমি 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36। একইভাবে আমি যদি আবারও এই সংখ্যাটিকে, যেহেতু দুইটি জোড় সংখ্যা, তো আমি আবারও এখানে 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এখন আমরা কিন্তু এই 6কে 2 দিয়ে ভাগ করলেও 9কে 2 দিয়ে ভাগ করতে পারি না। সেই জন্য 6 এবং 9কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেটি সাধারণ সংখ্যা। তো সেই সংখ্যাটি হচ্ছে 3। অর্থাৎ 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6, 9কে ভাগ করলে হবে 3 3 9। তো এরপর এদের মধ্যে আর কোনো সাধারণ সংখ্যা নেই। তো আমাদের 24 এবং 36 এর লসাগু কত হবে? লসাগু সমান এই যে যতগুলো বাইরের সংখ্যা রয়েছে এই সবগুলো সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ এখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত লসাগু। তো আমরা এটাকে গুণ করি।
3 দুগুণী 6, 318, 18 দুগুণী 36, 36 দুগুণী 72। তার মানে 24 এবং 36 এর লসাগু 72। তো আমরা এখানে দুইটি পদ্ধতি সম্পর্কে জেনেছি, একটি হচ্ছে গুণিতকের সাহায্যে আর একটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে আমাদের গসাগু নির্ণয়। লসাগুর মতোই আমরা যদি গসাগু নির্ণয় করতে যাই তাহলে আমাদের আগে জানতে হবে গুণিতক নয়, গুণনীয়ক সম্পর্কে। কারণ গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমি যদি 12কে 1 দিয়ে ভাগ করি তাহলে 12কে 12, আমি যদি 12কে 2 দিয়ে ভাগ করি তাহলে 6 দুগুণী 12। অর্থাৎ এই 12কে আমি যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি সেই সংখ্যাগুলোই হবে 12 এর গুণনীয়ক। এরপরে 3 4 12। এছাড়া আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ 12 এর গুণনীয়ক গুলো বা 12 এর গুণনীয়ক কি কি? 1 2 3 4 6 12। এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। একইভাবে আমি যদি 15 এর গুণনীয়ক গুলো বের করি, 15 যেহেতু 15কে 2 দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 5 15। এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি 15 এর গুণনীয়ক 1 3 5 15। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুটি সংখ্যা আমি লিখেছি এর মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি? 1 3, আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো আমরা এখানে লিখতে পারি 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 3। আমরা আগে বলেছি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখানে 1 এবং 3 এর মধ্যে যেহেতু 3 বড় তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 3। এটি হচ্ছে একটি পদ্ধতি। এছাড়া গসাগু নির্ণয়ের আরেকটি পদ্ধতি রয়েছে, আমরা এখন সেই পদ্ধতি সম্পর্কে জানব। এই গুণনীয়ক ছাড়া আর যেভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি সেটি আগের সেই ইউক্লিড পদ্ধতি বা ভাগ প্রক্রিয়ার মতোই, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি 24 এবং 36 এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আগের মতোই ভাগ প্রক্রিয়ায় আমরা দুইটা সংখ্যার মধ্যে কমন যে সংখ্যা রয়েছে আমরা সেটা নিলাম 2। তো 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18। এরপর আবার যেহেতু দুটাই জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, 9 দুগুণী 18। এরপর আবার 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 3 3 9। আর ভাগ করা যায় না। এখন আমরা লসাগু এর ক্ষেত্রে এই বাইরের যতগুলো সংখ্যা ছিল সবগুলো গুণ করেছি, কিন্তু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে কমন সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এই 3টা সংখ্যা আমাদের কমন। তো এই 3টা সংখ্যাই হচ্ছে বা এই 3টা সংখ্যার গুণফলই হচ্ছে আমাদের গসাগু। অর্থাৎ আমার যদি 24 এবং 36 এর গসাগু নির্ণয় করতে হয় তাহলে শুধুমাত্র এই কমন সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করলে গুণফল পেয়ে যাব 3 দুগুণী 6, 6 দুগুণী 12, অর্থাৎ 24 এবং 36 এর গসাগু 12। তো এই দুইটা পদ্ধতিতে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। এখন আমরা এই লসাগু এবং গসাগু নির্ণয় করব কেন? আমাদের লসাগু নির্ণয় করার উদ্দেশ্য বা ব্যবহার হচ্ছে, আমরা অনেক সময় দেখি একটি স্টেশন থেকে বা 3টি বাতি এরকমের কিছু বিষয় থাকে। যেমন যদি আমরা দেখি একটা বাস স্টেশন থেকে 3টি বাস একটা নির্দিষ্ট টাইম পর পর ছেড়ে যায়। যেমন একটি বাস দেখা যাচ্ছে 12 মিনিট পর, একটি বাস 8 মিনিট পর, একটি 12 মিনিট পর এবং একটি 16 মিনিট পর ছেড়ে যাচ্ছে। তো এই যে 3টি বাস পর পর কিছু সময় পর পর ছেড়ে যাচ্ছে, এই সময়গুলো যদি তারা সকালে একটা নির্দিষ্ট সময়
সময় ছেড়ে যায়, তো পরবর্তীতে আবার কয়টার সময় একই সাথে ছাড়বে। সাপোজ আমি যদি এখানে বলি যে তারা সকাল 9টার সময় একত্রে 3টা বাজি ছেড়ে গিয়েছিল এবং এই সকাল 9টার পর আবার কোন সময়ে 3টা বাজি একত্রে ছাড়বে। এই মান নির্ণয় করার জন্য আমাদের লসাগু ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এটাকে যদি শর্টে ব্যবহার করি, এই 8, 12 এবং 16 মিনিট এর লসাগু হবে ওই 3টি গাড়ি একত্রে ছাড়ার সময়। সেক্ষেত্রে আমরা ভাগের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাহায্যে আমরা সহজেই এর লসাগু নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সবগুলো সংখ্যা জোড়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 12কে 6, 16কে 8। আবারও সবগুলো জোড় সংখ্যা, সো আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এখন যে কোনো দুইটাকেও যদি আমরা ভাগ করতে পারি, সেক্ষেত্রেও আমরা ভাগ করব। তো যেহেতু এখানে 2 এবং 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 2কে 2, 3কে করা যায় না, সেই জন্য 3 থেকে যাবে। আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। এখন এই যে বাইরের যে সংখ্যাগুলো পেয়েছি, সবগুলো সংখ্যার গুণফলই হবে আমাদের লসাগু। তো লসাগু নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে এই যে গাড়িগুলো একত্রে ছাড়ার যে সময়টা, সেই সময়টা নির্ণয় করার জন্য আমরা এই 3টা সংখ্যার লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু হবে 2 গুণ 2 গুণ, যেহেতু 1 দিয়ে গুণ করলে কোনো গুণফলের পরিবর্তন হয় না, আমরা 1 না লিখলেও সমস্যা নেই, বাকি সংখ্যাগুলো লিখে ফেললাম। তো এখন এটা গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। অর্থাৎ 48 মিনিট পর তারা আবার পুনরায় একত্রে ছাড়বে। অর্থাৎ 9টার সময়, সকাল 9টার সময় যদি তারা একত্রে বাসগুলো ছেড়ে থাকে, তাহলে আবার সকাল 9টা 48 মিনিটে পুনরায় একত্রে ছাড়বে। এর মানে যে বাসটি 8 মিনিট পর পর ছাড়ছিল, সেও 48 মিনিটে মানে অবস্থান করবে। 12 মিনিট পর পর যে ছাড়ছিল, সেও 48 মিনিটে একটা বাস অপেক্ষা করবে এবং 16 মিনিট পর পর যে বাসটি ছাড়ছিল, সেই বাসটিও 48 মিনিট পর, মানে এই 3টা বাস একই সাথে আবার ছেড়ে যাবে। তো এইটা হচ্ছে লসাগুর ব্যবহার। একইভাবে আমরা যদি গসাগুর ব্যবহার দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি কোনো একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে পেন্সিল এবং খাতা বিতরণ করে, তো আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো খাতা এবং পেন্সিল বিতরণ করছেন। আমি ধরে নিলাম 60টি পেন্সিল এবং 36টি খাতা একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। তো সেক্ষেত্রে কতজন শিক্ষার্থীকে, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীকে এই পেন্সিল এবং খাতা সমানভাবে ভাগ করে দিতে পারবে, এটা বের করার জন্য আমাদের গসাগু ব্যবহার করতে হবে। গসাগুর ক্ষেত্রে আমরা যেটা করেছি, ইউক্লিড পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। 36 এবং 60 এর গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের যে আগে যে পদ্ধতি ছিল, সেম পদ্ধতিতে প্রথমে আমরা জোড় সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 36 কে ভাগ করলে হবে 18 দুগুণে 36, 60 কে 2 দিয়ে ভাগ করলে হবে 30 দুগুণে 60। আবারও যেহেতু দুটাই জোড় সংখ্যা, সেক্ষেত্রে আবারও আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। এখন যেহেতু দুইটা বিজোড় সংখ্যা, 9 এবং 15 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 3 3 9, 3 5 15, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 3 9, 3 5 15। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই বাম পাশের যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলো নিতে হবে। এটা হচ্ছে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। আর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যাই গুণ করব। তো আমরা এখন এই 36 এবং 60 এর গসাগু যদি নির্ণয় করি, তাহলে গসাগু হবে 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। অর্থাৎ সেই পেন্সিল এবং খাতাগুলো শিক্ষক সর্বোচ্চ 12 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে যদি শিক্ষক 12 জন শিক্ষার্থীর মধ্যে এই পেন্সিল এবং খাতাগুলো ভাগ করে দেয়, তাহলে একজন শিক্ষার্থী পেন্সিল পাবে হচ্ছে 60 ভাগ 12, অর্থাৎ 5 12 60টি পেন্সিল, 5টি পেন্সিল
এবং খাতাগুলো যদি ভাগ করে দেয় 12 জনকে, তাহলে 3 12 36, 3টি খাতা। এভাবে আমরা গসাগু এবং লসাগুর ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। বাই।